ভারতীয়রা সবাই হলো মোসাদের দালাল। আমাদের বাংলাদেশে যে কয়টা আছে ভারতীয়, এগুলিও মোসাদের দালাল। তার মানে হলো মোসাদের চোর। ওরাই এখান থেকে বসে রয়ের চোর আমাদের দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেছে। তো সেটাই, এটা আমাদের দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে, ইন্ডিয়াকে, ভারতকে, যে আমাদের তো কোনো বন্ধুই নেই একমাত্র ইসরায়েল ছাড়া। এখন মিডল ইস্টের থেকে যদি কালকে সবাইকে বের করে দেয়, আপনি কি করবেন? ইরান চিহ্নিত করেছে তৃতীয় একটা রাষ্ট্র ইরানের ভিতর থেকে মোসাদকে সহযোগিতা করেছে, সেই রাষ্ট্রটার নাম হলো ভারত। জি, ৭৩ জনকে সেই রাষ্ট্র, যে রাষ্ট্রটার নাম হলো ভারত। ১২,০০০ ভারতীয় ইরানে থাকে। ইরানের বিভিন্ন টেকনিক্যাল প্রজেক্টে তারা কাজ করে এবং এরাই মোসাদের চর হইয়া কোথায় ওই জেনারেল বসেছিল, কোথায় কোনটা স্থাপনা করতেছিল, এই সমস্ত তথ্য তারা ইসরায়েলকে সরবরাহ করেছে, যার কারণে ইসরায়েল একেবারে নিখুঁত ভাবে টার্গেট করে এই হামলাটা করতে পেরেছিল ভারতীয়রা। ভারতীয়রা এবং সৌদি সালমান ঘোষণা দিয়েছে ভারতীয়দের বিরুদ্ধে যে এদেরকে আর মিডল ইস্টে জায়গা দেওয়া যাবে না। এই শেখরা যে ভুল করেছে সে ভুলের খেসারত আজকে মুসলমানরা দিচ্ছে, প্রাণহানি হচ্ছে। এই ভারতীয়রা সবাই হলো মোসাদের দালাল। আমাদের বাংলাদেশে যে কয়টা আছে ভারতীয়, এগুলিও মোসাদের দালাল। তার মানে হলো মোসাদের চোর। ওরাই এখান থেকে বসে রয়ের চোর আমাদের দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেছে। এইটার সম্বন্ধে আপনার কি অভিজ্ঞতা, এটা আপনি একটু বলুন। ভারত তো আসলে একদম একলা হয়ে গিয়েছে এখন এই ইরানের যুদ্ধটা নিয়ে। কারণ কি, সেটা হচ্ছে কি, আপনার তাদের এখন এই যে হামাসের যে গাজাতে যে হত্যাযজ্ঞ হয় এবং মারা হয়, সেখানে কিন্তু ইন্ডিয়ান রেগুলার ফোর্সও গিয়েছে, ব্ল্যাক ক্যাট কমান্ডো ছিল ওখানে, এবং ওরা ইরানে কিন্তু ৭৩ জনকে গ্রেফতার করেছে তারা। ইরানের রেভলিউশনারি গার্ড ও ওদের সিক্রেট সার্ভিস যেটা থাকুক, ওরা গ্রেফতার করেছে এবং আর কিছু বেশি বলছে না। তবে দেখেন, আজকেও দেখতে পাচ্ছি একটা জিনিস ব্যাপার, যে মোদি সাহেব অ্যাডামেন্ট, ওনার এই যে হিন্দুত্ববাদী পলিসি, এটা কিন্তু পুরা দেশটাকে, ওনার দেশকে ডুবিয়ে ছাড়বে। ওনার দেশের লোকরাই বলছে যে উনি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, আপনার ভাষায় বলতে হয়, সবার ভাষায়, এই চায়ওয়ালা। তো সেটাই, এটা আমাদের দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে, ইন্ডিয়াকে, ভারতকে, যে আমাদের তো কোনো বন্ধুই নেই একমাত্র ইসরায়েল ছাড়া। এখন মিডল ইস্টের থেকে যদি কালকে সবাইকে বের করে দেয়, আপনি কি করবেন? মিডল ইস্ট থেকে যে বের করবে, এটার কি গ্যারান্টি? কয়েকদিন আগে দেখতে পাননি আপনি আমেরিকাতে কিভাবে ধরেছে একটা ভারতীয় উপরে, স্টুডেন্টের উপরে ধরে তাকে একদম হ্যান্ডকাফের মতো বেঁধে ফেলেছে, ওই যে কেবল টাই দিয়ে। ওরা তো ওই যে প্লাস্টিকের কেবল টাই ইউজ করে আমেরিকাতে। মানে যেভাবে আমেরিকাতে শুরু হয়েছে, কানাডাতে শুরু হবে, ইউকেতে কখন শুরু হবে জানি না, কারণ ইউকেতে ভারতের আধিপত্য একটু বেশি। তো অস্ট্রেলিয়াতে আস্তে আস্তে কিন্তু ভিসা বন্ধ হয়ে যাচ্ছে। এখন আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এটা কিন্তু অশনি সংকেত। কিন্তু ভবিষ্যতে ভিসা চাইলেও কিন্তু ভিসা পাবেন না, আমেরিকারও ভিসা সহজে দিবে না। কিন্তু এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প সাহেব কেয়ার করেন না কি আসলো, কি পয়সা দিল বা কি করলো, উনি আছেন ওনার তালে, উনি ওনার মতো ইয়ে করবে। কিন্তু আপনি ভারতীয়রা কিন্তু গ্লোবালি নাও দে আর লোনলি। এই যে একটা প্লেন ক্র্যাশ নিয়ে যে ঘটনা ঘটেছে, এটাই নিয়ে তো একটা মানে যাতা অবস্থা। এই প্লেন ক্র্যাশের যে আপনার, সরি আমি একটু ডাইভার্ট হয়ে যাচ্ছি আলাপের থেকে, আমি ক্ষমা করবেন। এই যে প্লেন ক্র্যাশের টাটা হচ্ছে দায়িত্ব হচ্ছে আপনার এয়ার ইন্ডিয়ার, কিন্তু গ্রাউন্ড মেনটেন্যান্স দায়িত্ব কার? আদানি গ্রুপের। আমি নিজে একজন ট্রেনি পাইলট ছিলাম, এই জন্য তো আমাকে একটা সত্য বলা হয়েছিল আপনি এটা সম্পর্কে এক্সপ্লেন করেন। আমি বিশদভাবে বলেছি, ওটা আর এখানে ডিটেলস গেলাম না। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না যে এটা ঘটনাটা ঘটলোটা কি। 11 বছরের প্লেন, অ্যাবসলিউটলি ব্র্যান্ড নিউর মতো, এটা এভাবে ঘটার কথা না। মেনটেনেন্স হয়তো যাহাতা হয়েছে, কি করেছে না করেছে। আর এটা এই যে কতগুলো ভিডিও দেখাচ্ছেন আপনাদেরকে, যে এইটা ইলেকট্রনিক সিস্টেম কাজ করে না, এটা ইয়ে করে না, উনি ওটা ওই করেছে, এটা কিন্তু সব কিন্তু বোগাস। এইটা ওই প্লেনে এসে উনি এইভাবে ইয়ে করে নাই। আচ্ছা, আরেকটা ছোট্ট প্রশ্ন আছে, আফসার ভাই বেয়াদবি নিয়ে না, একটা ছোট্ট প্রশ্ন আছে। সেটা হলো, দেখেন ইসরায়েলে যে হামলাটা করেছে ইরান, প্রথম টার্গেটটা, উনি আর্মির লোক তো ওই জন্য বলতেছি ভাই, আফসারি ভাইকে, তারা প্রথম হামলাটা করেছে হলো হাইফা সমুদ্র বন্দরে। কারণ সার্ভিস, ওদের চ্যানেল মানে ইয়েটা, চেইনটা, এই চেইনটাকে তারা প্রথম হিট করেছে, হাইফাতে প্রথম হিট করেছে। তারপরে হলো পেন্টাগনের, মানে ওই সেমি পেন্টাগন যেটা, ওটা পরে। কিন্তু আগে তারা কিন্তু সমুদ্র বন্দরে হামলা করছে।
এটা কে পরিচালনা করে? এটা ভারত পরিচালনা করে, আদানি পরিচালনা করে এই হাইফা এই সমুদ্র বন্দর। আমার প্রশ্নটা হলো মিঠু ভাই, আমাদের দেশে এরকম বিপি ওয়ার্ল্ডকে বন্দর দিতে চায়, এটা কি সঠিক হবে দেশের জন্য? কোন ধন্যবাদ। জিনিসটা আবার বলবেন কি প্লিজ কাইন্ডলি? আমাদের দেশকে আমাদের দেশের বন্দরটা দেওয়া হচ্ছে সেই বিষয়টা নিয়ে দিতে চায়, এটা কি আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে? বিপি ওয়ার্ল্ডের মালিক, ওনার কোম্পানি হলো আপনার এস্টাবলিশড কোম্পানি হলো দুবাই, হ্যাঁ, ওনার হেড অফিস হলো আমেরিকাতে, লস এঞ্জেলেস। আর ওনার নাম হলো সঞ্জীব মেহতা, ওনার বাড়ি হলো আপনার গুজরাটে। কিন্তু কোম্পানিটা কিন্তু মানে বন্ড হয়েছে, জন্ম হয়েছে কিন্তু দুবাইতে। এখন আদানি চালায়, এর লেগা ইরানিরা প্রথম হাইফা বন্দর ধ্বংস করলো। আমাগো চট্টগ্রাম বন্দর যদি ভারতীয়রা চালায় তাহলে কি অবস্থা হইবে, এটা জানতে চাইছিলাম। না, ভারতীয়দের থেকে তো পায়রা বন্দর নিয়ে যাওয়া হলো। আবার তো এখানে মিলিটারি স্টাডিজ আছেন আফসার আলী ভাই, উনি আমার থেকে ভালো বলতে পারবেন, যদিও আই এম ম্যারিড টু মিলিটারি ফ্যামিলি। আমার শ্বশুর একজন লেফটেন্যান্ট কর্নেল, আর আমারও এই ডিজিটিপের 410 ক্লিয়ারেন্স ছিল, সুতরাং আমি এগুলো কিছুটা বলতে পারবো। চট্টগ্রাম পোর্টটা তো আপনার করাপশনে ভর্তি। এটা থেকে আপনি জঞ্জাল মুক্ত হবেন কি করে? বিদেশিদের কিছু কাউকে তো দিতে হবে। আমি ভারতীয়দের কথা ভাই, বলছি না। না আমি ওইভাবে বলছি না মিঠু ভাই, আমি বলছি আমার ছেলে মাদক আসক্ত, তাকে মাদক থেকে ছুটানোর জন্য আমি গুলি করে দিলাম, মানে তাকে কিল করে দিলাম, তাহলে কি এটা সমাধান হবে? নাকি তার নিরাময় কেন্দ্রে নিয়ে ভর্তি করে আত্মীয় স্বজন সবাই বুঝাইয়া তাকে এই পথ থেকে ছুটে আনবো? কোনটা ভালো? ওই আপনার সেকেন্ড পথটাই ভালো। হ্যাঁ, তো আমি ওই কথাটা বলছি। এইগুলি ব্যাখ্যা দিলে তো ভাই অনেক ব্যাখ্যা দেওয়া যাবে, লম্বা হবে। অনেক ব্যাখ্যা দেওয়া যাবে। আমরা দেখছি যে আমাদের দেশে ওরা দুর্নীতি করে, তা আমি সংস্কার কেন করতেছি? কেন সংস্কারের প্রয়োজন হচ্ছে? এই বন্দর থেকে হাজার হাজার কোটি টাকা এই সমস্ত আউট ফাউল টাউটরা নিয়ে খায়, বন্দরকে আজকে এই অবস্থায় নিয়ে আসছে। তাহলে আমরা সংস্কার কেন করছি? সংস্কার মধ্যে কি বন্দর নাই? বন্দরের সংস্কার নাই? আপনি কিসের জুয়া তুলেন আপনারা? আমি খুব সংক্ষেপে বলছি। সর্বশেষ যে বিষয়টা পোর্টের, এটা খুব বড় একটা বিষয়, এটা নিয়ে আলাদা টক শো হতে পারে। আমার ব্যক্তিগত অভিমত হলো যে এই চিটাগং পোর্টটা হলো আমাদের ব্যবসায়িক হৃৎপিণ্ড, ব্যবসার অর্থনৈতিক হৃৎপিণ্ড হলো বাংলাদেশে। কিন্তু এই হৃৎপিণ্ডটা জনগণের কাছেও নাই, সরকারের কাছেও নাই। যারা যখন ক্ষমতায় থাকে তাদের দখলে থাকে, তারা এটা লুটে পুটে খায়। এর জন্য যেই দেশে এখন একদিন দুই দিনে যেটা ক্লিয়ার হওয়ার কথা 7 দিন 11 দিন লাগে। সো সেখানে বিদেশি কাউকে এনে মানে বাছাই করে কাকে আনা হবে একটা ইঙ্গিত উনি দিয়েছেন, তারপরে বাছাই টাছাই করা যেতে পারে। না, তবুও টেন্ডার হতে হবে, আন্তর্জাতিক টেন্ডার। হ্যাঁ, হতে হবে ওই নিয়মের মধ্য দিয়ে। এটা তো বিভিন্ন দেশই তো এখন আইসোলেটেড ভাবে কোনো দেশ বেঁচে থাকা কঠিন এই আন্তর্জাতিক যুগে, সুতরাং অন্য দেশ থেকে হায়ার করে আনা যেতেই পারে। আর তার কমান্ড গ্রুপ যদি বিদেশিদের মধ্যে রেখে, মানে যারা শেখাবে, বাকি যদি অধিকাংশ আমাদের দেশের লোকদেরকে কর্মসংস্থানের মধ্য দিয়ে ট্রেন করা যায়, তাহলে আমি খুব খারাপ দিক দেখি না। কারণ আমরা তো ওই টেকনোলজি জানি না, তাহলে তো আমরা 11 দিন লাগে, অনেক লস হয় এখানে। আর লস হলে কি সরকারের লস হচ্ছে, জনগণের লস হচ্ছে, কিন্তু যেই রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তাদের তো লাভ হয়। ওটা তো তাদের সবচেয়ে বড় ইনকাম, আমার মনে হয় সবচেয়ে বেশি। এটা মানুষ বোঝে বলেই এটাকে সমর্থন দিবে, এবং এটাকে যারা বাধা দিচ্ছে তাদেরকে প্রতিরোধ করার কথা সরকার বলেছেন। যাই হোক, আমার দুইটা পয়েন্ট আছে, এই দুটা পয়েন্টই রবি ভাই বলেছেন। একটা হলো সচিব তো বানানো যাবে না, হঠাৎ করে সব সচিব বাদ দিয়ে নতুন করে সচিব তো বানানো যাবে না, এটা মনে হয়। কিন্তু এর উদাহরণ বাংলাদেশে আছে। আমি যেহেতু সচক্ষে 71 দেখেছি, তো 71-এ কিন্তু মেজরের উপরে র্যাঙ্ক ছিল একজনের, শুধু কর্নেল উসমানী, আর বাকি সব মেজর র্যাঙ্কের ছিলেন। তাহলে একদিনে 16 তারিখে বিজয় হওয়ার পর থেকে দ্রুত সেনা প্রধান বানানো, অর্থাৎ মেজরের পর থেকে লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, এবং তখন মেজর জেনারেল হয়তো সেনা প্রধান, তারপরে লেফটেন্যান্ট জেনারেল। সো এই যে র্যাঙ্ক গুলো তৈরি করা হলো, এবং তাদেরকে ওই মেজর থেকেই কিন্তু শফিউল্লাহ মেজর থেকেই জিয়া কিন্তু হলেন। না, একটু বেয়াদবি নেবেন না, বেয়াদবি নেবেন না আফসারি ভাই। আপনার ছোট্ট একটা কথা বলি, যেহেতু আপনার উপরের র্যাঙ্কগুলি খালি হয়ে গেছে, নিচের র্যাঙ্কগুলি আস্তে আস্তে প্রমোটেড হয়ে উপরে যাবে, এটাই হলো মানে আপনাদের নিয়ম, এটা সবারই নিয়ম, এটাই এভাবে যাবে। আমি ওই কথাটার জন্যই বলছি আপনাকে, ইনফরমেশনটা দেওয়ার জন্য, যে আপনি 10 স্তর পর্যন্ত ওর লোক লাগায় রাখছে।
আপনি যে এখন একজন সচিবের বাদ দিলেন বা অন্যরা বাদ দিলেন, একজন ডিপটি সেক্রেটারির প্রমোশন পাইয়া সচিব হয়ে যাবো, ওইটাও হাসিনার লোক।